গল্প এক শ্রমিকের। জগন শেঠলাল চন্দ্রের জমিতে কাজ করত। শেঠলাল চন্দ্রের জমি গ্রামের সব থেকে বড় জমি ছিল, আর ওখানে অনেক শ্রমিক কাজ করত। আর দিনের শেষে শেঠলাল চন্দ্র ওর শ্রমিকদের পারিশ্রমিক দিত। এমনিতে শেঠলাল চন্দ্র তো খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি জমি দেখাশোনার জন্য কালিয়াকে রেখেছিলেন। আরে ও কমলা, কখন থেকে দেখছি বসে আছো? আরে অত আরাম করলে কিন্তু টাকা পাবে না, বুঝলে? আরে ভাই, আমার শরীর খারাপ। ও সব আমি জানি না, কাজে এসেছো তো কাজই করো। কালিয়া মাঝে মাঝে শ্রমিকদের কথা শোনাতো। একদিন জগন যখন ওর হাসুয়া দিয়ে ধান কাটছিল, তখন অন্য মনস্ক হতে হাসুয়াতে ওর হাত কেটে যায়। সব শ্রমিকরা ওর দিকে দৌড়ে আসে। এক মহিলা ওকে মলম লাগিয়ে দেয়। তারপর সব শ্রমিক কাজ করতে লাগে। কিছুক্ষণ পরে কালিয়া এলো। আরে জগন, কেন বসে আছো তুমি? ভাই, ওর হাতে চোট লেগেছে, কাঁচিতে কেটে গেছে। কাজ তো মন দিয়ে করবে না, আর পারিশ্রমিকও পুরোটাই চায়। আবার এনাদের ওষুধ কেনার টাকাও দাও। একদিন তো শেঠকে ভিখারি বানিয়ে ছাড়বে এরা। এইসব কথা শুনে জগনের খুব রাগ হলো, আর ও কাউকে কিছু না বলে বাড়ি চলে এলো। বাড়ি পৌঁছে জগন ওর বউকে সব কথা বলল। বেচারি চোট দেখে কাঁদতে থাকলো। আরে পাগলি, তুমি কেন কাঁদছো? এই চোট কয়েকদিনই ঠিক হয়ে যাবে। এটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু ওঠার কি হবে? কালিয়া যে তোমাকে সব সময় কথা শোনাতে থাকে। ওর কি? ওর তো ওটাই স্বভাব। আমি কি বলছি, তুমি কি এই কাজটা ছেড়ে দিতে পারো না? দিন মজুরি করবো না, তাহলে করবোটাই বাকি। আমরা মুরগি কিনে ডিম বিক্রি করতে পারি। আর মুরগির জন্য টাকা কোথা থেকে আসবে? আমি আর কি করব বলো? বাপ ঠাকুরদাও তো আমার জন্য তেমন কিছু খাজানা ছেড়ে যায়নি না। মালা ওর হাত থেকে বালা আর কানের দুল খুলে দিল। গয়না শুধু শোভা বাড়ানোর জন্য নয়, অসময় কাজে প্রয়োজন আসে তাই জন্য। না না, এটা আমি নিতে পারবো না। মালা অনেক জোর করার পর জগন নিতে বাধ্য হয়। তারপর ওরা দুজনে একসাথে বাজারে যায়, আর একটা সোনার দোকানে গিয়ে গয়নাগুলো বন্ধক দেয়, আর ওরা 2000 টাকা পায়। তারপর এক মুরগির দোকানে গেল। ভাই, একটা মুরগির দাম কত? এমনিতে একটা মুরগি 100 টাকা দাম। আপনি যদি 10টা নেন তাহলে একটা ফ্রিতে দিয়ে দিতে পারি। আরে বাহ! জগন দোকানদারকে 1000 টাকা দিল, আর দোকানদার জগনকে একটা বড় ঝুড়িতে 10টা মুরগি আর একটা মোরগ ভরে দিল। তারপর মালা আর জগন বাড়ি এলো, আর বাঁশের টুকরো দিয়ে মুরগিদের জন্য একটা ঘর বানালো। মুরগির ভেতরে খেলা করতে দেখে মালা আর জগন খুব খুশি ছিল। পরের দিন মালা মুরগির সব ডিমগুলো এক জায়গাতে করলো, আর জগন ওই ডিমগুলো বাজারে এক দোকানদারের কাছে নিয়ে গেল, আর ওকে 10টা ডিমে 30 টাকা পেত। এটা ওদের প্রতিদিনের কাজ ছিল। 1 মাস কেটে গেল, আর জগন ওর 1 মাসের লাভের টাকা গুনতে লাগলো। একদিনের 30 টাকা আর মাসে 900 টাকা হয়। আর তুমি মজুরি পেতে 500 টাকা। আমি ভাবছিলাম কিছু টাকা সোনার দোকানে দিয়ে আসি। না না, যে টাকাটা বেশি আছে ওটা দিয়ে আরো মুরগি কিনে নিয়ে আসবো, আরো বেশি লাভ হবে আমাদের। জগন মালার কথা শুনে নিল, আর ও দোকান থেকে 5টা মুরগি কিনে নিয়ে এলো। এবার ওরা রোজ 15টা করে ডিম পেত। এই সব দেখে মালা খুব খুশি হলো। পরের মাস যখন জগন হিসাব করতে বসলো, তো একদিনে 45 টাকা আর মাসে 1350 টাকা। আরে বাপরে! জগন অঙ্ক বুঝে গেল। আর পরের 3 মাস ধরে জগন 10টা করে মুরগি কিনতে থাকে। সব মিলিয়ে জগনের কাছে 50টা মুরগি ছিল। এবার থেকেও রোজ 150 টাকা করে পেত, আর এটা দেখে ও খুব খুশি ছিল। আর এবার যখন ও হিসাব করলো, সারা মাসে 4500 টাকা লাভ হলো। দেখলে, আমি বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার চলো, কতদিন আমার হাত খালি থাকবে।
দুজন সোনার দোকানে গেল। 2000 টাকা আসল নিয়ে সুদ সহ 2250 টাকা হয়েছে। এই নিন। জগন টাকা দিল আর গহনা ফিরিয়ে নিল। ওখানে জগন একটা নাকের নথ দেখতে পেল। ওই নথটির দাম কত? বেশি নয়, শুধু 450 টাকা। ওটাও দিয়ে দিন। মালা নতুন নথটি পরে নিল আর খুব খুশি ছিল। এরপরে জগন ওর ডিমের ব্যবসা চালু রাখলো আর 1 বছর ওর লাভ 30,000 টাকা হয়ে গেল। এখনো নিজের পোল্ট্রি ফার্ম আছে। ফার্মে কাজ করার জন্য চাকর বাকর ছিল আর ওর ছোট্ট বাড়িটি আজ একটা বড় বাড়িতে পরিবর্তন হয়ে গেছে। জগন আর মালা নিজেদের জীবনে খুব খুশি ছিল। 1 বছর আগে জগন একটা শ্রমিক ছিল আর আজ ও একটা পোল্ট্রি ফার্মের মালিক। মালা যদি জেদ না করত তাহলে জগন আজ শ্রমিকই থাকতো। এই জন্য বাচ্চারা, সফলতার জন্য একটা সময় দরকার হয়, যেটা জগন পেল আর 1 বছরেও সফল হয়ে গেল। একটা গ্রামে শম্ভু নামের একজন ব্যবসায়ী থাকত। শম্ভুর কাছে 40টা মুরগি ছিল, যাদের ও খুব ভালো করে দেখাশুনো করত। শম্ভু রোজ মুরগির ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে গোটা গ্রামে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করত। সেটা থেকে ও আয় করত। শম্ভুর পরিবার ছোট পরিবার, সুখী পরিবার। ওর বউ জয়া আর ছেলে রাজু দুজনেই শম্ভুর মুরগি পালনে সাহায্য করত। একদিন শম্ভু আর রাজু দুজনেই মুরগিকে খেতে দিচ্ছিল। তখনই জয়া কাঁদতে কাঁদতে এলো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার বাপের বাড়ি থেকে খবর এসেছে, মায়ের শরীর ভীষণ খারাপ। আরে, আমাদের যাওয়া উচিত, কিন্তু এই মুরগিগুলোর কে দেখাশোনা করবে? বাবা, মুরগিগুলোর দেখাশোনা আমি করব। তোমরা দুজন যাও আর দিদিমাকে দেখে এসো। কিন্তু বাবা, তুমি একা থাকবে কি করে? বাবা, এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি আমার নিজের খেয়ালও রাখতে পারি আর এই মুরগিগুলোরও। রাজু সামলে নেবে, তুমি আমার সাথে চলো। ঠিক আছে। বউয়ের কথা মতো শম্ভু মুরগিগুলোকে রাজুর দায়িত্বে রেখে নিজের শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। কিন্তু শম্ভুর রাজুর ব্যাপারে চিন্তা হচ্ছিল, আর ওদিকে রাজু নিশ্চিন্তে মুরগির ডিম সংগ্রহ করছিল। কিছুক্ষণ পরে অনেক ডিম সংগ্রহ করতে পেরে রাজু ভীষণই খুশি হলো। আমি একসাথে অনেকগুলো ডিম জমা করেছি, এবার গিয়ে এগুলোকে বিক্রি করি। রাজু ডিম বিক্রি করবে বলে ও একটা পাত্রে ডিম নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর ওর প্রথম খরিদ্দার প্রতিবেশী কাকিমার সঙ্গে দেখা হলো। কি হলো রাজু, আজকে তুমি? শম্ভু দাদা কোথায়? বাবা মায়ের সাথে মামার বাড়ি গেছে, আমার দিদিমার শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে। উনি রাজুর থেকে 4টে ডিম নিল আর ওকে 4টে সিকি দিল, যেটা দেখে রাজু ভীষণ খুশি হলো আর ভাবতে লাগলো, একটা ডিমে একটা সিকি, মানে 40টা ডিমে 40 সিকি। তারপরে আর কি, রাজুর কল্পনা আকাশে ডানা মেলে দিল। ও যেতে যেতে ভাবতে লাগলো, আমি এই চারানাগুলো নিয়ে মেলাতে যাব, ওখানে গিয়ে আমি নাগরদোলা চড়বো, তারপর আমি বাদর খেলা দেখবো, তারপর ফুচকা খাবো, তারপর গোলাপ জাম, তারপর খেলনার দোকান থেকে বড় গাড়ি কিনবো, তারপরে গাড়িটাকে গ্রামের বাচ্চাদের কাছে দেখাবো, যারা আমার এই নতুন গাড়িটাকে দেখে হিংসেই চলে যাবে। এবারও দ্বিতীয় খরিদ্দার পেয়ে গেল আর ও আরো 5টা সিকি আয় করলো। এবার রাজুর আর মাটিতে পা পড়ছিল না, ওর কল্পনার কোনো সীমা ছিল না। চলো, 9টা ডিম বিক্রি হলো, এখনো 31টা ডিম আরো পড়ে আছে, আর মাত্র 2-3 ঘন্টাতেই আমি মেলাতে পৌঁছে যাব। রাজু জেগে জেগে স্বপ্ন দেখছিল, আর তখনই ওর পা একটা পাথরে হোঁচট খেলো আর ও পড়ে গেল।
সব ডিম ভেঙে গেল, আর তারই সাথে রাজুর সব স্বপ্ন ভেঙে গেল। সেই জন্যই তো বলে, যতক্ষণ না গন্তব্যে পৌঁছবে ততক্ষণ থামতে নেই, মানে জেগে জেগে স্বপ্ন দেখো না। চিল্লু নিজেদের উঠোনের গাছে চড়ে আম পাড়ছিল। এই নাও মা, এইটাও নাও, আর এইটাও নাও। আরে অনেক হয়ে গেছে বাবা, এবার নিচে আসো না। মা এক্ষুনি আসছি, আগে আরো কয়েকটা আম পেড়ে নি। চিল্লু অনেকগুলো আম পেড়ে নিল আর তারপর নিচে নেমে এলো। চিল্লু মনের আনন্দে আম খেতে লাগলো। মিষ্টি মিষ্টি আম খেয়ে ওর খুব আনন্দ হচ্ছিল। চিল্লু, হ্যাঁ রে, এত আম কি তুই একা একা খাবি নাকি? না মা, এ তো অনেক বেশি আছে, তুমিও নাও না। চিল্লুর মাও আম খেতে শুরু করে দিল আর কিছুক্ষণের মধ্যেই ওদের পেট ভরে গেল। এবার অনেক হয়েছে, আর একটা আমও আমি খেতে পারবো না। আমিও, কিন্তু আমরা এবার এই আমগুলো নিয়ে কি করব? কি করা যায় বলতো? তোর বাবাও তো এখন বাড়িতে নেই, নয়তো তোর বাবা এই সব আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে টাকা নিয়ে আসতো। তার জন্য বাবার কি প্রয়োজন আছে? আমি এই আমগুলো বাজারে বিক্রি করে আসব। তুই এখনো অনেক ছোট, একা একা বাজারে যাবি কি করে? আর জঙ্গলে যদি চোর ডাকাতেরা এসব কিছু নিয়ে নেয় তখন? মা, আমি সমস্ত চোর বদমাশদের মজা দেখিয়ে দেব। চলো, আমি সন্ধে অবধি আমগুলো বিক্রি করে ফিরে আসব, ঠিক আছে? চঞ্চল চিল্লু আমের ঝুড়ি মাথায় নিয়ে বাজারের দিকে রওনা দিল। কিন্তু তার মায়ের কথা অনুযায়ী জঙ্গলে দুটো চোর বসেছিল। শুয়ে পড় আমার চোরের রাজা, শুয়ে পড়, বুঝলি? ধূর্ত লোক একটা। তুই আমাকে ধরতো বললি? তোর এত বড় সাহস! না না গুরু, আমি তো তোমার প্রশংসা করছিলাম। প্রশংসা করছিলিস না গালাগালি দিচ্ছিলিস? আরে গুরু, ওই দেখো তোমার শিকার এগিয়ে আসছে। চিল্লুকে নিজেদের দিকে আসতে দেখে মোটুরাম আর গাট্টু দাঁড়িয়ে পড়ল। আরে এবার আমি কি করব? আমার বউ বাচ্চা 1 সপ্তাহ ধরে না খেয়ে রয়েছে। আরে আমার তো মরে যাওয়া উচিত। আমি তো আমার বউ বাচ্চাকে ভরপেট খাওয়াতেও পারি না। আরে গুরু, তুমি এত চিন্তা করছো কেন? ভগবান তোমাকে সাহায্য করার জন্য কাউকে না কাউকে নিশ্চয়ই পাঠাবেন। আমি কি আপনাদের কোনো সাহায্য করতে পারি? তুমি কি আমায় কয়েকটা আম দিতে পারো খাবার জন্য? চিল্লু খুব চালাক, ও একটু ভাবনা চিন্তা করলো। কাকু, আমি আপনাদের এর থেকেও বেশি সাহায্য করতে চাই। আমি তো আপনাদের আসলে সোনার মুদ্রা দিতে চাই। হ্যাঁ? তোমার কাছে কি সত্যি কি সোনার মুদ্রা আছে? না না, কিন্তু আমি আপনাদের সোনার মুদ্রা পাইয়ে দিতে পারি। সেটা কিভাবে? আমি এই আমগুলো বাজারে নিয়ে যাব, আর এর বদলে আমি সোনার মুদ্রা পাবো, যেগুলো আপনাদের দিয়ে দেব। এই আমগুলোর বদলে তোমাকে সোনার মুদ্রা দেবে কে? চলুন, আমি বলছি, কিন্তু আপনাকে এই আমের ছুরিটা নিজের মাথায় নিয়ে বাজার অবধি যেতে হবে, কারণ আমি তো ছোট বাচ্চা, তাই না? আমি এত ওজন তুলতে পারবো না। যদি আপনি এই ঝুড়িটা তুলে নেন, তাহলে এই সমস্ত সোনার মুদ্রা আপনার। এই কিরে কাট্টু, এই ঝুড়িটা মাথায় নে। কি গুরু, আমি কেন তুলবো? সোনার মুদ্রা তো তুমিই পাবে, তাহলে তুমি তোলো। তুই আমার সাথে তর্ক করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! ছেড়ে দাও গুরু, ছেড়ে দাও আমায়। এই তো তুলছি, আমি নিচ্ছি তো আমি। গাট্টু ছুরিটা মাথায় তুলে নিল আর সবাই মিলে বাজারের দিকে রওনা দিল। বাজারে পৌঁছে তিনজনে মিলে একটা জায়গায় বসে পড়ল। আম 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 জাদুরাম, আম জাদুরাম জাদুরাম। যে দামেই এগুলো কিনবেন কম মনে হবে। জাদুরাম জাদুরাম,
আম নিয়ে যান, আম। চিল্লুর কথা একজন পণ্ডিত শুনতে পেলেন। আসুন আসুন মহারাজ, জাদুর আম নিয়ে যান। আরে এই আমের মধ্যে কি এমন জাদু থাকতে পারে? এগুলো তো একেবারে সাধারণ আম। তোমার তো এগুলো আমাকে দান করে দেওয়া উচিত। মহারাজ, যদি আপনাকে আমগুলো দান হিসাবে দিতে পারতাম তাহলে অবশ্যই দিতাম, কিন্তু এই জাদুর আমের একটা রহস্য আছে। এই আম গাছটা হঠাৎ একদিন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো, আর ওতে একসঙ্গে অনেক আম ধরেছিল। আর মহারাজ, আপনি জানেন আমি এই আমগুলো 2 সপ্তাহ আগে পেরেছিলাম, কিন্তু এখনো এগুলো একদম টাটকা আছে। আমি তো এই আমগুলো নিয়ে রাজা মশাইয়ের কাছে গিয়ে ভালো পুরস্কার পেতে চেয়েছিলাম, কিন্তু আমি একটা ছোট বাচ্চা, তাই না? রাজা মশাইয়ের কাছে কি করে যাব? তাই জন্যই এখানে বিক্রি করছি। যদি আমি এই আমগুলোকে কিনে এর বদলে রাজার কাছ থেকে বড় পুরস্কার নিয়ে নি, কত দাম এগুলোর? পুরো ঝুড়িটার দাম 30টা স্বর্ণ মুদ্রা। এ তো দেখছি দামটা খুব বেশি, কিন্তু রাজার পুরস্কার তো অনেক বেশি হবে। ঠিক আছে, দিয়ে দাও। মোটুরাম আর গাট্টু চিল্লুর বুদ্ধি দেখে অবাক হয়ে গেল। তারপর 3 জন মিলে সোনার মুদ্রা ভাগ করতে লাগলো। 10টা আমার, 10টা গাট্টুর, আর 10টা এই হলো তোমার। না না, আমার মুদ্রা চাই না। আমি তো আমার মুদ্রা তাকেই দেব যে সব থেকে বেশি শক্তিশালী হবে। তাহলে দাও, আমাকে দিয়ে দাও। গুরু, আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। আচ্ছা, তাহলে এই নে। 2 জন চোর নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো, আর চালাক চিল্লু সব সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কোনো জঙ্গলে 2টো গাছ ছিল, একটা আম গাছ আর অন্যটা ছিল অশ্বত্থ গাছ। আম গাছটা তার স্বভাবের মতোই মিষ্টি আর নরম স্বভাবের ছিল। অন্যদিকে অশ্বত্থ নিজের স্বভাবের মতোই রাগী, অহংকারী আর খিটখিটে ছিল। একদিন ওই জঙ্গলে একটা রানী মৌমাছি তার দলবল নিয়ে থাকতে এলো। অশ্বত্থ গাছকে দেখে রানী খুশি হয়ে তার সঙ্গী সাথীদের বলল, এই গাছটা অনেক বড় আর ঘন, আমরা এই গাছের সাথে ওর ডালে চাক বানানোর কথা বলি। হো গাছ দাদা, আমি আমার সঙ্গীদের সাথে চাক বানানোর জায়গা খুঁজছি। আমরা কি আপনার ডালের ওপর আমাদের চাক বানাতে পারি? না, কেউ আমার উপর রাজত্ব করুক বা আমার উপর ঘর বাঁধুক, এটা আমার পছন্দ না। তুমি তোমার ঠিকানা অন্য কোথাও খোঁজো, যাও এখান থেকে। অশ্বত্থ গাছের এই ব্যবহারে রানী মৌমাছি উদাস হয়ে গেল। তখন আম গাছ রানী মৌমাছিকে নিজের কাছে ডাকলো আর বলল, রানী মৌমাছি, তুমি তোমার সাথীদের নিয়ে এইখানে এসো আর আমার ডালে চাক বাঁধো। তোমাদের কাজে লাগলে আমি খুব খুশি হব। ধন্যবাদ আম ভাই, আপনার স্বভাব আপনার ফলের মতোই মিষ্টি। এইভাবে রানী মৌমাছি আম গাছে চাক বানিয়ে থাকতে শুরু করলো। একদিন জঙ্গলে 2টো কাঠুরিয়া কাঠ কাটতে এলো। দুজনেই আমের গাছকে দেখে খুবই খুশি হলো আর বলতে শুরু করলো, আরে গাছটা তো ভীষণ বড়, এর কাঠ যদি কেটে আমরা বিক্রি করি তাহলে আমরা দ্বিগুণ টাকা পাবো। তা তো ঠিকই, চলো এটাকেই কেটে ফেলি। 2 জন কাঠুরিয়া গাছ কাটার জন্য গাছের কাছে এলো। তো ওরা ওখানে মৌমাছিদের চাক দেখতে পেল। আরে এই গাছে তো মৌমাছিদের চাক রয়েছে, যদি আমরা এই গাছের কাছেও যাই তাহলে মৌমাছিরা আমাদের কামড়াবে। ওই দেখো, সামনে আরো বড় একটা গাছ, যেটা এই গাছের চেয়েও বেশি ঘন। চলো আমরা ওটাকেই কাটি। হ্যাঁ হ্যাঁ চলো। 2 জন কাঠুরিয়া মৌমাছিদের ভয়ে অশ্বত্থ গাছ কাটতে শুরু করলো। এই গাছ তো ভীষণই মোটা, এর দামও আমরা অনেক বেশি পাবো। হ্যাঁ, আর এতে কোনো মৌমাছিও তো নেই। নাও, এবার এটাকে আমরা তাড়াতাড়ি কেটে ফেলি। রানী মৌমাছি, একটু এদিকে এসো। আমার মনে হয় অশ্বত্থর আমাদের প্রয়োজন আছে।
না হলে এই কাঠুরিয়ারা ওকে কেটে ফেলবে। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলছো। আরে এই মৌমাছিগুলো এদিকে কি করে এলো? আরে বাঁচাও! আরে এখান থেকে পালাও! রানী মৌমাছি, আমি তোমায় থাকার জায়গা দিইনি, কিন্তু তুমি তাও আমায় সাহায্য করলে। আমি কি করে তোমাকে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ আমাদের নয়, আম গাছকে করো। আম গাছই তোমাকে সাহায্য করার জন্য আমাদের বলেছিল। অশ্বত্থ গাছ আম গাছকে ধন্যবাদ জানায়। সেই জন্যই তো বলে, কেউ যদি তোমার সঙ্গে খারাপ করে তার মানে এই নয় যে তুমিও তার সাথে খারাপ করবে। শুভম আর রবি দুই ভাই ছিল। ওদের মা বাবার মৃত্যুর পরে ওরা বাড়ি ভাগাভাগি করে নিয়েছিল। অর্ধেক ভাগে বড় ভাই রবি নিজের স্ত্রীকে নিয়ে থাকতো, আর অর্ধেক ভাগে শুভম স্ত্রী সাধনার সাথে থাকতো। বাড়ি যেমন ভাগ হয়েছিল, দোকানেরও ভাগ হয়েছিল। দোকানের মাঝখানে একটা দেয়াল তুলে দেয়া হয়েছিল। এক ভাগে রবি স্ত্রীর কাজ করত, আর বাকি অর্ধেকে শুভম আর সাধনা ধাবা চালাতো। বৌমা এসে গেছে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার জন্য এক্ষুনি চা বসাচ্ছি দাদা। হ্যাঁ হ্যাঁ। রবি আর শুভম দুই ভাইয়ের মধ্যে কোনো মন কষাকষি ছিল না। দুজনে একসাথে মিলেমিশে থাকতো। দাদা, ঘরে কালকে চিকেন বানানো হবে, চলে এসো কিন্তু তুমি। হ্যাঁ হ্যাঁ, তোমার বৌদির থেকে লুকিয়ে চলে আসবো। আরে দাদা, আমি আপনার জন্য আর বৌদির জন্য চিকেন বানিয়ে দেব। না 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 না, এসব করো না। আমি আমার স্ত্রীকে খুব ভালো করে চিনি। ও তোমার হাতের কিছু আমাকে খেতে দেবে না, আর নিজেও খাবে না। যেমন চলবে সেটাই ঠিক আছে। লুকিয়ে অন্তত তোমার হাতের সুস্বাদু রান্না তো খেতে পারবো। ঠিক আছে দাদা। সাধনা রবিকে চা দিল, তারপর সে ধাবার কাজ শুরু করলো। গ্রাহক আসতে লাগলো। দিদি, দুটো চা আর একটা অমলেট পাও। ঠিক আছে ভাই। সাধনা রান্না সামলাতো আর শুভম গ্রাহকদের। দুজনে মিলেমিশে কাজ করত। সকাল থেকে সন্ধে পর্যন্ত ওদের ধাবা চলতো, আর তারপর সন্ধেবেলায় সাধনা সবার জন্য খাবার বানাতো। দাদা আসুন, আমি আপনার জন্য ডিমের ভুর্জি বানিয়েছি। এক্ষুনি আসছি। সাধনা, রবি আর শুভম একসাথে বসে খাবার খেত। সুখে থেকো বৌমা, তোমার মতো বউ সব পরিবারের পাওয়া উচিত। তুমি যেভাবে শুভমের সাহায্য করো, আমিও ভাবি যদি গায়ত্রী আমাকেও এইভাবেই সাহায্য করত। কোনো সমস্যা নেই দাদা। বলে না, যে মালায় সব মুক্ত একই রকম হয় না, তেমনই সব ফুলই আলাদা আলাদা হয়। আলাদা হওয়া তো ঠিক আছে, কিন্তু গায়ত্রী তো শুধু লড়তে ঝগড়া করতেই পারে। বিয়ের পরে তোমার সাথে ঝগড়া করে আলাদা করে দিল, আর এখন তুমি আলাদা হয়ে গেছো, তাই আমার সঙ্গে ঝগড়া করে। আমার দুঃখ আমিই জানি, আমাকে ছাড়ো। আমি তোমার জন্য খুব খুশি। ভগবান তোমাদের দুজনকে অনেক সাফল্য দিক। ধন্যবাদ দাদা। দাদা, কাল দুপুরে ঘরে আসতে যেন ভুলো না। সে তো আমি কখনোই ভুলবো না। সাধনার হাতে বানানো সুস্বাদু চিকেন কিভাবে ছাড়বো। পরের দিন দুপুরে রবি লুকিয়ে লুকিয়ে বউয়ের থেকে শুভমের ঘরে গেল। আরে বৌমা, বৌমা, তাড়াতাড়ি খেতে দাও। গায়ত্রীকে মিথ্যে বলে এসেছি যে বন্ধুর বাড়ি খেতে যাচ্ছি। এখনই দিচ্ছি দাদা। সাধনা তিনজনের জন্য খাবার দিল, তারপর তিনজনে মিলে মজা করে খাবার খেলো। এইভাবেই তিনজনে আনন্দে থাকত। একদিন শুভম শহর থেকে জিনিস আনতে যাচ্ছিল। দাদা, আমি শহর থেকে জিনিস কিনতে যাচ্ছি, তুমি একটু সাধনার খেয়াল রেখো। এটা আবার বলার কথা? দাঁড়াও, 10 মিনিটে কাজ সেরে করে ওখানেই যাচ্ছি। তার দরকার হবে না, সাধনা একাই সামলে নেবে দাদা।
হ্যাঁ হ্যাঁ আমি জানি, কিন্তু আমি ওকে সাহায্য করতে চাই। তুমি যাও, দেখে নেব। ঠিক আছে দাদা। শুভম চলে গেলে আর তারপর রবি নিজের কাজ করে ধাবাতে কাজ করতে চলে এলো। রবি কাস্টমারদের প্লেট তুলতে লাগলো। আরে দাদা ছেড়ে দিন, আমি করছি। তুমি যেটা করছো সেটাই করো, আমি আছি তো, একটু কাজ আমিও করে নেব। আর এই বাহানাতে তোমার সঙ্গে কথাও বলা হবে। সেটাও ঠিক। ধাবাতে গ্রাহক আসতে লাগলো আর সাধনা রোজকার মতন রান্না সামলালো আর রবি গ্রাহকদের দেখতে লাগলো। সবই ঠিকই মতো চলছিল, কিন্তু হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেল। আরে রে, এটাও এখনই হওয়ার ছিল? কি হয়েছে বৌমা? দাদা, গ্যাস শেষ হয়ে গেছে। গ্রাহকদের অমলেটের অর্ডার আছে, এখন কি করব? মনে হচ্ছে গ্রাহকদের ফেরত পাঠাতে হবে। না না, এটা তো একদম ঠিক হবে না। তুমি একটা কাজ করো, অমলেট বানানোর জন্য ডিম মিক্স করো, বাকিটা আমার উপরে ছেড়ে দাও। সাধনা গ্লাসে ডিম ফাটিয়ে পেঁয়াজ, নুন, লঙ্কা দিয়ে মেশাতে লাগলো। রবি ওর দোকান থেকে একটা নতুন ইস্ত্রি নিয়ে এলো। এই ইস্ত্রিটা দিয়ে কি করব দাদা? তুমি ওই কারেন্টে চলা গ্যাস দেখেছো তো? যেমন ওটা হয় তেমন এটা ইস্ত্রি। তুমি যে অমলেট মিশিয়েছো সেটা ইস্ত্রিতে ঢেলে দাও। অমলেট হবে? চেষ্টা করে দেখি। রবি ইস্ত্রি তার বোর্ডে লাগালো, আর যখন ইস্ত্রি গরম হলো তখন সাধনা উল্টো ইস্ত্রিতে ডিমের মিশ্রণটা ঢেলে দিল। এইভাবে ডিম ভাজতে লাগলো। দেখেছো? মোটামুটি 2 মিনিটে অমলেট তৈরি হয়ে গেল। সাধনা অমলেট প্লেটে করে গ্রাহকদের কাছে নিয়ে গেল। আরে এটা কেমন অমলেট, ত্রিকোণ আকারের? এটা নতুন দাদা, আপনি খেতে দেখুন। ওই গ্রাহক সেই অমলেটটা খেলো আর ওর সেটা খুবই সুস্বাদু লাগলো। খেতে তো খুবই সুস্বাদু হয়েছে, আর দেখতেও একেবারে নতুন। ওইটা দেখে অন্য গ্রাহকরাও ত্রিকোণ আকারের অমলেটের অর্ডার দিল। আমাকে ওই রকমই ত্রিকোণ অমলেট দিন। আমাকেও। সাধনা ইস্ত্রিতে ত্রিকোণ অমলেট বানাতে লাগলো আর গ্রাহকরা মজা করে খেতে লাগলো। কয়েক ঘন্টা পরে শুভম জিনিস নিয়ে ফিরে এলো। তখন ধাবাতে ভিড় দেখে অবাক হয়ে গেল। আরে এত ভিড় কেন? এই ভিড় দাদার ইস্ত্রির অমলেটের জন্য। স্ত্রীর অমলেট? রবি শুভমকে ইস্ত্রির অমলেটের ঘটনা বলল। আরে দেখ, ত্রিকোণ অমলেট খাওয়ার জন্য কত ভিড় হয়েছে। বাহ দাদা, তুমি তো একেবারে কামাল করে দিয়েছো। আর তারপর 3 জনে মিলে গ্রাহকদের অমলেট দিতে লাগলো। ত্রিকোণ অমলেটওয়ালা ধাবা বিখ্যাত হয়ে গেল। সাধনা আর শুভম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। একদিন রবি বাড়িতে বসে খাবার খাচ্ছিল। তুমি সাধনা আর শুভমের উন্নতির কথা শুনেছ? শুধু শুনিনি, দেখেছি। ওদের ধাবাতে এত ভিড় থাকে যে কখনো কখনো ভাবি যদি আমাদের ভাগাভাগি না হতো, আমরা দুজনে একসঙ্গে কামাতাম, আমার কাছেও শুভমের মতো পয়সা হতো। আমরা কি একবার শুভমের সাথে এই ব্যাপারে কথা বলতে পারি? কি কথা বলবো? তুমি বলো 2টো দোকান একসাথে করে বড় ধাবা খুলবো। কিন্তু তুমি যদি আবার ঝগড়া করো তাহলে? আমি কি পাগল নাকি যে লক্ষ্মী আসার পথ বন্ধ করে দেব? ঠিক আছে। রবি তো মনে মনে খুব খুশি হলো। ও তো প্রথম থেকেই সেটাই চাইছিল। কিছুদিন পরে 2টো দোকান এক হয়ে গেল আর ধাবা বড় হয়ে গেল। শুভম, রবি আর সাধনা মিলে ধাবা সামলাতে লাগলো। ইস্ত্রির অমলেটের জন্য শুধু রোজগারই বাড়ল না, ওদের ভেঙে যাওয়া সংসার আবার জোড়া লেগে গেল।